কখন থেকে গলা ফাটিয়ে যাচ্ছি, শুনতে পারলি নাকি? যাচ্ছে নয়, যাচ্ছে ডাকো, আমাকে তো মানুষ জ্ঞানী করো না। বাবা জানালা পর্যন্ত লাগাইনি, কি অবস্থা করেছে। কি করে যাবো কালকে, কি করে যাবো কালকে? সব জামা কাপড় ভিজে গেছে, কোথায় মানে সব জামা কাপড় আমার ভিজা। নিজের কিছু করছে পড়ো, মন লাগে রিসার্চ করো। নাম্বার ওয়ান সেলফিশ কথাটা, নিজের জামা কাপড়গুলো যাতে না ভিজে আমার থেকে ঠিক সরিয়ে রেখেছে। আর বাবা আমি কোনো কিছুতেই হাত দিই না, তুমি যেখানে যেটা রেখে দিয়েছিলে তাই তো আছে। তা অবশ্য ঠিক, কোনো কিছুতে হাত দেওয়ার সময় কোথায়? সারাক্ষণই তো জ্ঞান চর্চা আর উচ্চ মার্গে এসব তুচ্ছ কাজের তো লোক আছে নাকি? ওই কথাগুলো না সাইকেলতে ভাটাগুলো শুরু হয়ে গেল। আচ্ছা এদের মাথাতে কম্পিউটার নাকি? যখনই যুদ্ধ আসে মুখে করে বাকি ঠিক হয়ে যায়। আহা কি ঘর, ভালো ঘর পেতে এক ফার্নিচার আমি দিতে লাগতো, দিতে পারতে। শোনো তোমার কৃষ্ণের কম ধান দেওয়া রোজ দেখো ধুলো ভালুকটাকে বেঁধে রাখি কেন রে? তুই ভালুক পাহারা দিয়ে এখানে বাঁধি আর এখানে বেঁধে রাখি। হ্যাঁ কি অবস্থা দেখো, কি অবস্থা করেছে। খুশিদের মা, ও খুশিদের মা, ওদের ডাকতো কেন? ওরা কি করবে? কি করবে মানে? ছাগল মুরগি পুষে সামলাবে না? আর তোমার খুশিদের বোনেরা কি করে? ওরা দেখতে পারে না? এ যদি খুশিদের বুঝি বারান্দা এসে আমাকে তো কেটে খেয়ে রাখতে বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, কি করছো করো, মন লাগে রিসার্চ করো। নাম্বার ওয়ান সেলফিশ কথাটা। আমি তো সব বসো, তোমাকে একটা জিনিস দেখাই। দেখ দেখেছি দেখেছি, আজ এক মাস ধরে দেখছি ওটা তুমি মন লাগিয়ে পড়ে আছো। অমূল্য অমূল্য আপনি এটা অমূল্য। মাস্টার মশাই মৃত্যুকালে এই পুঁথিখানা আমার হাতে দিয়ে বলে গিয়েছিলেন যে তোমায় একটা অমূল্য সম্পদ দিয়ে গেলেন পদ্ম। তখন তো বুঝতে পারিনি স্যার কেন বলেছিলেন। বই মাত্র তো অমূল্য, হয়তো বিশেষত্ব কি আছে? আরে আছে আছে, নিশ্চয়ই তিনি এমন কিছু আবিষ্কার করেছিলেন এর মধ্যে। বারবার এই পুঁথিখানা পড়ে আমার আমার এমন একটা ধারণা হচ্ছে, আর আমার ধারণা যদি সত্যি হয়, যা ভাবছি তাই যদি হয় না, তাহলে বঙ্গদেশের শিক্ষা সংস্কৃতি দর্শনের ইতিহাসটাই বদলে যায়। এই ভিজে কাপড়গুলো কোথায় শুকায় বুঝতে পারছি না, বৃষ্টির মধ্যে কিচ্ছু বুঝতে পারছি আরো তো না। সব বসো, আমার কি মনে হচ্ছে সেটা শোনো। এটা প্রাচীন ভারতীয় ন্যায় দর্শনের একটি ব্যাখ্যা, ব্যাখ্যাটি চমকপ্রদ। সে বন্ধুদের লেখা না। আচ্ছা ঠিক আছে, কার লেখা সেটা না হয় পরে বলছি। এখন দেখো অক্ষরগুলো সব ছাপছি, বরফগুলো 100 বছরকার আগে, মানে পুঁথির বয়স কিন্তু 100 বছর। কিন্তু এটা মূল রচনা নয়, বুঝলে? এটা একটা প্রতীক, আরো কোনো প্রাচীন গ্রন্থের প্রতীক। কিন্তু কোন গ্রন্থ বলতো? কত প্রাচীন! ঠান্ডা লাগছে, ভিজে কাপড়ে এখন তোমার পাগলামি শুনতে হবে। হ্যাঁ, এবার তোমায় দেখতে হবে বঙ্গদেশের ন্যায়শাস্ত্র চর্চা কবে শুরু হয়েছিল, কবে, কোথায় হয়েছিল। 5-6 বছর আগে নবদ্বীপে নৈয়ায়িক পণ্ডিত বাসুদেব সার্বভৌম। বাসুদেবের 2 শিষ্য ছিল, রঘুনাথ শিরোমণি আর চৈতন্য নিমাই। বাসুদেবের রচনা সংরক্ষিত আছে, আছে রঘুনাথের পদার্থ খণ্ডন। কিন্তু কিন্তু চৈতন্যের এক ছত্র নেই। কিন্তু তিনি তো লিখেছিলেন, বলো? তোমার এই আনমাইন্ডফুল প্রফেসরটা আমারও সহ্য হচ্ছে না বললো। গায়ে ভিজে কাপড় দিলে তুমি শুকনো চাদর জড়িয়ে। কিন্তু কোথায় গেল নিমাইয়ের রচনা? নিমাই একদিন গঙ্গায় নৌকো চড়ে চলেছেন, সঙ্গে সতীর্থ রঘুনাথ। নিমাই তার রচনা পাঠ করে শোনাচ্ছেন। ও অপূর্ব, অভূতপূর্ব সেই ভাষ্য শুনতে শুনতে রঘুনাথ কাঁদছে। বলছেন, নিমাই তোমার এই রচনার পর কে শুনবে আমার রচনা? বৃথাই তো গেল আমার সাধনা।
এই তোমার কথা। তখন নিমাই বললেন, ভাই রঘুনাথ, তোমার রচনাই খাস, আমারটা সন্ধান আর কেউ কোনো কাজে পাবে না। এই না বলে, বুঝলি, এই না বলে নিমাইটার পাণ্ডুলিপি ছুঁয়ে ফেললেন একেবারে গঙ্গা। চুকে গেল, কি যুগে গেল? গঙ্গায় ডুবে গেল নিমাইয়ের অর্থপূর্ণ ভাষ্য। গল্প শেষ। এই শোনো আছি, পৃথিবীতে না একটা জিনিস কখনো বিনষ্ট হয় না, তার নাম বিদ্যা। মানুষের অর্জিত বিদ্যা থেকেই যায় কোনো না কোনো আকার। এই খুনি এতটা এটা যেমন কোনোভাবেই তার খুনের প্রমাণ মুছে ফেলতে পারে না, থেকে যায়, তেমন বিদ্যাও থেকে যায়। তার প্রমাণ কোনোদিনও মুছে ফেলা যায় না। নিমাই তার পাণ্ডুলিপি ছুঁড়ে ফেলেছিলেন, কিন্তু তার একটা ফসকা, একটা প্রাইমারি রক্ত থাকতে পারে কারোর কাছে, আর তার নকল যদি কেউ করে থাকে। আবার এটা সেই পুঁথি, শ্রী চৈতন্যের প্রাইমারি ড্রাফট। আপনি যদি সত্যি তাই হয়, তাহলে বাংলার ইতিহাসটা বদলে যাচ্ছে না। কেন বলেছিলেন এই পুঁথি সম্পদ? এই পুঁথি সম্পদ, বুঝতে পারছো? কিন্তু শিগগিরই মার খাবে রে বাবা। কেন? কেন কি? দুটো উদ্ভট অবাস্তব জিনিস আবিষ্কার করে লেখাপড়া জানা লোকের তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? নিমাই প্রাইমারি ড্রাফট ভেঙে না বৃন্দাবন পাঠিয়ে দেবে। ক্ষমতা যাতে কত একটুখানি কল্পনা নেই, কৌতূহল নেই, তারাই বলি। এছাড়া তো তোমার এসব বলার কোনো মানে হয়? তার মানে? আরে বাবা, সবার মাথায় সব ঢোকে না, ঠিক আছে? আমি যদি প্রমাণ করতে পারি। আর কতদিন চলবে তোমার এই গবেষণা? একটা টেস্ট লাইন আমাকে ঠিক করে দেবে? মানেটা কি? ডেডলাইন ঠিক করে কি গবেষণা করা যায় নাকি? এটা কি তোমার সেই স্কুলের পরীক্ষা নাকি যে পড়ার থেকে পড়ে পরীক্ষা দিয়েছিলাম? আবার কি? দু চারখানা বই পড়ি এধার ওধার করে টুকি মুখে কথা হেঁচি পেঁচিটা পাস করছে, তোমার আর শেষ হয় না, সত্যি বলছি। আমি না ডক্টরেট পাওয়ার জন্য পড়ছি। এই তুমি কিসের জন্য পড়ছো শুনি, কিসের জন্য পড়ছো? ভেবেছিলাম এমএ পাস করে তুমি চাকরি করবে, পাগলের মতো খেতে তোমাকে এমএ পাস করালাম, পাস করেই ধরলে রিসার্চ, বললেই 2 বছরে নাকি শেষ হতে যাবে। আজ 3.5 বছরের মাথায় নতুন উৎপাদ যুক্ত করছে। এটা নিয়ে কতদিন চালাবে শুনি? এরপর চাকরি পাস হাতে ধাক্কারি তুই এটা চুপ করো তো। হ্যাঁ, আমি তো চুপ করবোই, চুপ করেই তো আছি। আজও ভালো, সারাদিন কাজ করবো, চাকরি বাকরির চিন্তা ভাবনা নেই, বছরের পর বছর চলবে তোমার ইতিহাস গবেষণা। আরো সুবিধে, সারাদিন আমি বাড়ি থাকছি, তুমি একা একটা ঘরে শুয়ে বসে গড়িয়ে চিত হয়ে বই মুখে করে নিয়ে খালি বই বই আর বই। দেখো কেমন বেড়া ছাড়ার মতো বই খুলে বেড়াচ্ছে, বাদুড়ের পোকার মতো ঠিক ঠিক করছে চারিদিকে বই। এইসব জঞ্জাল থেকে কবে আমি মুক্তি পাবো? আমার ভালো লাগছে না, বললাম আমার ভালো লাগছে না। কি ঠিক আছে তো, তাই তাই কি? একটা মুছে ফেলো, গায়ে জল বস্তু তো রিল্যাক্স করতে পারে, বলো। হাসছো কেন? হাসবো না? যে নাকি টিভির ছেড়ে তার লেখা ছেড়ে ওঠে না, সে কিনা আমার গা গুছিয়ে দিচ্ছে। এই তুমি সেন্স হয়েছে তো বলো? তোমার এই লোক দেখানো সহ্য না, আমার অসহ্য হচ্ছে, সত্যি বলছি। হ্যাঁ, আমার সবকিছুই তো এখন দেখছি তোমার অসহ্য দেখছি। কিছু করলেও দোষ, কিছু না করলেও দোষ। এই কি করবো বলতে পারো? পড়ো পড়ো, কি আর করবে বলো? প্রাচীন পুঁথির ঝাপসা হরফগুলো পাঠোদ্ধার করো। বাংলা সংস্কৃতির ইতিহাস তোমাকে নতুন করে লিখতে হবে না, এর গামছালে চলবে? বাবা, ঝগড়াটা কটা দিন বন্ধ রাখো না। ঝগড়া ঝগড়া কোথায় করছো? একটা ভালো কথাই বলছি। বউ চাকরি করে টাকা জোগাবে, তুমি কিনা হিস্টোরিয়ান হবে। বইয়ের ঘাড়ে বডি ফেলে দিন, তুমি বিশ্ব বরণ ঐতিহাসিক হবে। এই সত্যি কথার মধ্যে খারাপ লাগে কেন শুনি? আজকাল রোজ বাড়ি ফিরে তুমি আমাকে এক রাষ্ট্র জানো। সবাই জানে আমি তোমার টাকায় পড়াশোনা করেছি, তোমার জন্য গবেষণা করার সুযোগ পেয়েছি। সেই কথা বারবার শুনিয়ে কি লাভ, বলো তো? শোনাতে হয় কেন বলো তো? তোমার মধ্যে কৃতজ্ঞতা ছিল ভারী আর বেহুশের মতো তো জ্ঞান সাগরে সাঁতার কাটছো, অথচ যে মানুষটা নাকি তোমাকে এতদিন মদত দিয়ে আসলো, তার দিকে তুমি ফিরেও তাকাও না গো। আচ্ছা আচ্ছা, এইসব কথা কি আমার পড়াশোনার সময় তোমার কি কোনো মনে পড়ে? মানে যত রাগ দুঃখ সব সময়টার জন্য জমিয়ে রাখো নাকি? এই বলো, যা খুশি বলো তো। আমিও দেখেছি, আমি যখন কাজ করে বাড়িতে ফিরি, তোমার যত পড়াশোনা হয়ে যায়, মুখটাও কেন পেঁচার মতন হয়ে যায়, যেন এই এলো আমার যাওয়া ফিরে এলো। না এরকম অবস্থা কেউ করে? একই তো বস্তির বাড়িতে আমার দম বন্ধে আসছে, এখন দেখো আমাকে সবকিছু বোঝাতে হবে। বিয়েতে এমন একটা চাহিদা হয়ে গেছে না, মানে আমি যতক্ষণ ঘরে থাকবো আমাকে থাকতে হবে, তোমাকে মানে ঐতিহাসিক গবেষণা সারাদিন শুনতে হবে। কেন শুনতে হবে? তুমি কেন আর বাবা শোনো না, আর কোনোদিন বলবো না। তুমি শোনো আমার কথা, আমি যে ভোর থেকে রাত 8টা পর্যন্ত কি কাজ করি না করি তার ভালো মতো কোনোদিন জিজ্ঞেস করেছো? বড় কোনোদিন? ও জিজ্ঞাসা করার কি আছে? মানে সারাদিন একজন গোয়েন্দা পক্ষ লিখিকার ডিকটেশন না, শকুন্তলা নেবে ঘর করে গল্প বলে যায়, তুমি তা সব করে লিখে যাও। এই সত্যি হয়ে গেছে, ভালো মন্দ কতটুকু বলো তো, যে তা নিয়ে আলোচনা করা যায়। নিজেই বুঝে থাকো না আজকে কতখানি বিরক্তিকর ক্লান্তিকর খেয়ে কাজ করে চলেছো। এই বিরক্তিকর ক্লান্তিকর একই কাজটা করতে হচ্ছে কেন? করছো এই হচ্ছে না তোমার ভরণ পোষণের জন্য। হতে পারে। হতে পারে মানে সেটাই। হ্যাঁ বেশ তাই আমার। হ্যাঁ তোমারই জন্য। আমারও না হিস্ট্রিতে অনার্স ছিল, আমি পড়াশোনা নিরেট ছিলাম না, আর যদি চালাতে পারতাম তোমারই মতো রিসার্চ করতাম।
হ্যাঁ হ্যাঁ, পারিনি তোমারই জন্য। তোমার সাথে ভালোবাসা করতে হলো বলে আমি বিয়েতে ডাব্বা খেলাম। নিজে তো ফার্স্ট ক্লাস পেয়ে, আর সেটা আমারই জন্য। থ্যাঙ্কস বিকজ আই ইন্সপায়ার ইউ। এই শোনো, তোমার দ্বারা তো তোমাকে পড়াতে চাই, আর কলেজের খরচাও বন্ধ করেছি। এই আমি আমার টাকায় তোমাকে পড়িয়েছি, অর্থাৎ প্রেমের ফ্যাশন হচ্ছে দিয়েছি। শুধু কি তাই না, শুধু কি তাই, তুমি বিয়ে পাশ করার পরেতে আমি তোমাকে বিয়ে করলাম, বাড়ি থেকে পালিয়ে এসে নিজের লেখাপড়া সব কিছু ছেড়ে চাকরি করে তোমাকে এমএ পাশ করালাম। তাহলে বুঝতে পারছো তো বলো, তোমার ভালোবাসা আমাকে কতটা 12টা বাজিয়েছে, কতটা বিরক্তিকর, ক্লান্তিকর, একঘেয়ে জীবনে ঢুকিয়েছে, কতটা তুমি কিন্তু বেঁচে গেছো, বেঁচে আছো, আর ওপরে উঠেছো। এই, একদম হু হু করবে, স্পষ্ট করে কথা বলতে ইচ্ছে হলে বলো না। এই কি করছো? আরে কি করছো? কি করছো? বলো কিন্তু আমার আরে যাও তো। তোমার আমার সঙ্গে ভাব করতে হবে কিসের জন্য? বলো কিসের জন্য? না, কেন কিসের জন্য? কেন কিসের জন্য আমার পড়াশোনা সব বাদ দিয়ে আমার চাকরি করতে হচ্ছে, সেই কাজের কথা বলতে কেন কেন তোমার কি না কিসের জন্য? বলো আমার জন্য সব আমার জন্য। তুমি আমার পাশে না দাঁড়ালে আমার একেবারে গলায় দড়ি দিয়ে মরতাম তো। বাকি দাও প্লিজ, বুদ্ধিটা দাও, নষ্ট হয়ে যাবে বুদ্ধিটা। এইসব এইসব জিনিসে একদম তুমি হাত দেবে না। এইসব জিনিসের দাম জানো? টাকা দিলেও পাওয়া যায় না, একদম ধরবে না। কি বাবা, এই তো সেই চিঠি। কি চিঠি? কি বাবা, এই তো চিঠি কোথায়? খালি খামটা পড়ে রয়েছে, চিঠি ওখানে কোথায়? নেই, ওখানে নেই। খামচির চিঠিটা পড়তে পারলে বলতে পারছো না কোথায়? আরে আমি কোনো চিঠিবিটি করিনি, ওটা ওরকমই তো এসছে। এরকম মুখ ছেড়ে খালি খামটা এসেছে? বাবা তো পুরনো চিঠির খাম। না, এই চিঠি পুরনো নয়, মনে হচ্ছে আগে এসেছে। এই বলো না কে দিয়েছে, কোথেকে এসেছে, বলো না কে দিয়েছে, বলো বেঁচে না। গেছে চুপ করো তো। আশা থেকে হইচই লাগিয়ে দিয়েছে। কি করছিলাম কিচ্ছু মনে পড়ছে না। আমার ন্যায় সত্যের বইটা কত টাকা বলতো? এমন সব গন্ডগোল পাকিয়ে দেয় না। খামচিরে চিঠিটা পড়তে পারলে, আর কে দিয়েছে বলে তোমার এত অসুবিধা? কে দিয়েছে মা? না কোন এগুলোতে চাকরি অ্যাপ্লিকেশন করেছিলাম, কোনোটা ইন্টারভিউ চিঠি নয় তো? না তাহলে নিশ্চয় শ্যামলী, না। তাহলে মেজদা। আরে না রে বাবা, আরে কার? জন্মে দিলে তখন থেকে বলছি একটা পুরনো চিঠির খাম নাকি, ওই পোস্টম্যান দিয়ে যেতে আমি ফেলে দিয়েছি। না, চিঠি পোস্টম্যান দিয়ে জানি, পোস্টে আসলে স্ট্যাম্প থাকতো, নিশ্চয়ই কেউ হ্যান্ড ডেলিভারি করে দিয়েছে। এ কে দিয়েছে বলো না কে দিয়েছে? জানি না, দরজার ফাঁক দিয়ে ফেলে দিয়ে গেছে, কে দিয়ে গেছে দেখি। তো সেটা এতক্ষণে বলতে কি হয়েছিল? শুনলে তো, এবার দেখো চুপ কর। হ্যাঁ, আমি চুপ করছি, আর একটা কথা বলবো না। আর শোনো, তুমিও না আমার সঙ্গে একটাও কথা বলবে না। আরে কেউ আছে? বাড়িতে কেউ আছে? আরে বাড়িতে কেউ আছে? হ্যাঁ বলুন। 5-13 কি? বলছি নাম্বারটা কি 5-13? হ্যাঁ আঁকি থাকে নাকি বুশমুরলি থাকে। বলবেন একটু? আরে বাড়ি নেই, বাড়ি নেই। আরে আসুন পিসিমা আসুন, আর আসুন ভেতরে আসুন, ভেতরে আসুন। বাবা গেছে এই বাড়ি। এই আচ্ছা বলুন দাদা রে বাবা, হ্যাঁ? 5 আছে, 13 আছে, 5-এর 13 নেই, আর 5-এর 14 থেকে 20 হাওয়াই চপ্পলের কারখানা। বাবা মসজিদটা পেট দিয়ে বা খাচ্ছি তো খাচ্ছে, বা খাচ্ছি তো খাচ্ছে। বললাম যে আপনি বাড়ি নেই। দেখ তোমার ফিরবে তো। আরে কাজে বেরিয়েছি, রাত 10টার আগে ফিরবে না। বসো 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 হ্যাঁ। বসো, ঘন্টা দিনে বসতে হবে, বসো বসো। মানে 3 ঘন্টা ধরে বসবেন আপনারা? আমাদের তাড়া নেই। বসো, আর চিঠিটা দাও তো। বসো, এই হাওয়াই চপ্পল বস্তুটা তোমার কেমন লাগে? ভালোই লাগে, চট করে পা গলানো যায়। আমার তো দু চোখের বিষ। হাওয়াই চপ্পল আর স্লিভলেস ব্লাউজ মোটে সহ্য করতে পারে আচ্ছা দেখুন, আপনি কিন্তু ফেরার কোনো ঠিক নেই, বুঝলেন? শকুন্তলা দেবী কতক্ষণ ডিকটেশন দেবেন তা কেউ জানেন। আর ওনার যদি একবার ফ্লো এসে যায় তাহলে তোরা 10টাও বাজিয়ে দিতে পারি। এই শকুন্তলা দেবীকে? আরে লেখিকা শকুন্তলা দেবী, আপনি ওনার কাছে কাজ করেন। এই হচ্ছে তোমাদের লেখিকা শকুন্তলা দেবী। 4-5
গন্ডা বাপ্পা লিখেই চলেছে ওর হাত থেকে কেউ কলমটা ফেলেতে পারে না। বলবেন না পিসিমা, বলবেন না। এখন জনপ্রিয়তার শীর্ষে ওর নামে ফ্যান ক্লাব আছে, আর কলম কেড়ে নিয়েও তাকে থামানো যাবে না। নিজে তো আর লেখেন না, মুখে বলে যান, অনুলেখিকা লিখে যান। দেখো, তুমি এই অপরাধটা নিজেই করো আর অন্য কাউকে দিয়ে করাও, তার মাত্রা কিন্তু কমে না। আচ্ছা, আমি একটু ব্যস্ত আছি বুঝলেন, মাকে যদি কিছু বলার থাকে তাহলে আমাকে বলে যেতে পারে। হ্যাঁ, এই যে চিঠিটা ওর জন্য এনেছি। আচ্ছা, রেখে যান, দিয়ে দেবো। কে গো? আখি বল। হ্যাঁ, ওই পিঠে দিদি। ও, তুমি সে বললো। এই দেখো, কিছু মনে করো না, তোমাকে আমি তুমি বললুম বলে। আসলে কি বলো তো, এই এই বয়সে যারা ছোট না, তাদের আমি আঁকি করতে পারি না। আর যারা বয়সে বড়, এই আজকালকার ছেলে ছোকরাদের মতন তুমিও বলতে। তো তুমি কি সব টুটি পেয়েছো? এই আপনারা কারা বলুন তো, কোথেকে আসছেন? মিস বনলতা সেন। বন্ধুলতা সিং। হ্যাঁ, জীবনানন্দের কবিতা মনে পড়ছে তো? পাখি নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। আর হাসে না হাসো পাখিনি, এতে বাদ আমার সব অঙ্গে বাসা বেঁধেছে। আমি শিলচরের বনলতা সেন একটি সুখবর এনেছি আপনার জন্য, অ্যাপয়েন্টমেন্ট লেটার। চাকরি? ও, কি চাকরি? আচ্ছা, বলছি মাইনে কত? চাকরিটা এক কথা গোপনীয়, বৃদ্ধ বৃদ্ধদের আশ্রমে সুপারভাইজারের পোস্ট। আর এইখানে তোমাদের গোয়েন্দা কাপের লেখিকা যা মাইনে দেয় তার থেকে 3 গুণ বেশি মাইনে দেবো, সঙ্গে ফ্রি কোয়ার্টার, ফ্রি ফুডিং। চা খাবেন আপনারা? বানাবো? তাই তো বানালাম। প্লিজ, ব্যস্ত হবেন না পিসিমা, উনি এখন পড়াশোনা নিয়ে আছেন, আমরা ওনাকে একদম ডিস্টার্ব করব না। আরে যা করছিলেন করুন না বল্লভবাবু। আচ্ছা, পিসিমা, হ্যাঁ? হচ্ছে চাকরিটা এই কালই তো আমরা ওকে জেল ছাড়ে নিয়ে যাবো। কোথায়? শিলচরে? হ্যাঁ, শিলচরে পিসিমার বিশাল স্টেট, হ্যাঁ। অনেকগুলো জনহিতকার প্রতিষ্ঠান আছে, তার মধ্যে হলো একটি নগেন্দ্রবালা মাতৃমন্দির, পিসিমার ঠাকুমার নাম। সংসার থেকে বৃদ্ধ বিদ্যাদের আশ্রম। আঁকিকে কি শিলচরে গিয়ে থাকতে হবে? তা আশ্রম শিলচরে, কলকাতায় থাকে কি করে সুপারভাইজার? কি বলো হর্ষ? মনে হচ্ছে এই চাকরির ব্যাপারে আপনি আগে কিছু শোনেননি। হ্যাঁ, না। তো অবাকই লাগছে। 7 তারিখে আপনি পারফুটে ইন্টারভিউ দিলেন, আমরা ওনাকে একরকম কথাও দিয়েছিলাম। আরে বাবা, তারপরে ইন্টারভিউ তো জানি না। আরে ইন্টারভিউ করতে জানি না। আর শিলচরে চাকরি? না, আমি শিলচরে আগে চাকরি করতে যেতে পারবো না। বারে, ও যে বললো কয়েক ঘন্টার মধ্যে ও কলকাতা ছাড়তে পারবে, তোমার দিক থেকে কোনো আপত্তি নেই? ওর কথা মতো কাল সকালের ট্রেন টিকিট বুক করা হয়েছে, 10টায় ফ্লাইট। ক্যান্সেল করে দিন। না, শিলচরে যাবো কি করে আমরা? আমার পড়াশোনার জগৎটাই তো কলকাতা, সব কানেকশন সেখানে। আরে বাবা, কলকাতা স্যারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে আমার শিলচরে চলে গেলে? আর কলকাতার মতো লাইব্রেরি ফেসিলিটি পাবো আমি শিলচরে? না, কি পাগল হয়ে গেছে নাকি? এই শুনুন, মমতা এই চাকরি করবে না, বুঝলেন? আমি করবে না। লাইব্রেরি শিলচরেও আছে। কি হর্ষ? আমার ঠাকুর দাদার নামে যে লাইব্রেরি আছে, আর তার যে স্টক ভারতবর্ষের মধ্যে কোথাও আছে বলে আমার তো মনে হয় না। প্রচুর ঐতিহাসিক দলিল, দস্তাবেজ, নথিপত্র, বিশাল আর্কাইভ। তবে পল্লব বাবুর তো তাতে কোনো লাভ হচ্ছে না পিসিমা, উনি তো শিলচরে যাবেন না। না, বলছি এরকম লাইব্রেরি যদি একটা পাওয়া যায় তাহলে ভালোই হয়। হ্যাঁ। আচ্ছা, বলছি চৈতন্যের উপর বইপত্র সংগ্রহ আছে জানে? তাও ধৈর্য আছে বাবু, তাকে খোঁজ খবর রাখতে বলো। তবে হ্যাঁ, একটা সময় একটা ফুটে নিয়ে বড় বেশি হইচই হয়েছিল। ও অতি প্রাচীন সেই 16 শতাব্দীর ভাবে ন্যায়শাস্ত্রের উপরে লেখা। হ্যাঁ, 16শ শতাব্দীর ন্যায়শাস্ত্র? হ্যাঁ। আপনি দেখেছেন কোথাকানা? তা বলতে পারবো না বাবু, তাদের এখনো পর্যন্ত রচনার হদিস নেই এখন। এই দেখুন, এই এরকম দেখুন একরকম। তা বলতে পারবো না, আমি তো আসলে পুঁথি বিশারদ নই, বলতে পারবো না। ঠিক আছে, আমরা যখন শিলচরে যাচ্ছি এই কাঁদি যাচ্ছি, তাই তো? আপনি কিন্তু ভুল করছেন পল্লব বাবু। শিলচরে যাবে আখি, আপনি নয়।
আপনি যেতে চাইলো আমরা আপনাকে অ্যালাউ করবো না। অ্যালাউ করবেন না? নগেন্দ্রবালা মাতৃমন্দিরের রীতিটাই এরকম। সংসার থেকে বৃদ্ধবিদ্যাদের আশ্রমে সুপারভাইজার স্বামী নিয়ে সংসার পাতবে, এটা কর্তৃপক্ষের জানা। অতীতে এই কারণে অনেক অস্বস্তিকর অবস্থা সৃষ্টি হয়েছে বলেই পিসিমা এই নিয়মটা একরকমই রেখেছেন। আচ্ছা বলছি, আপনি জানেন যে তাকে একা যেতে হবে? ডেফিনেটলি ইন্টারভিউ ডিটেলসে এসব কথাই তো হয়েছিল। কাউন্সিল রাজি হয়েছে? তাহলে আমরা এখানে এলুম কেন? পিসিমা নিজে এলেন আপনার সঙ্গে কথা বলতে। পল্লববাবু এসব কি বলছে পিসিমা? আমি ভাবছি মেয়েটা খুব ডেঞ্জারাস। হ্যাঁ, তলে 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 বরকে সব তথ্য গোপন করে কলকাতা থেকে ভেটে করতে চাইছে। সেটা আখির পার্সোনাল ব্যাপার পিসিমা। আমরা যতদূর দেখেছি তাতে কিন্তু ডেঞ্জারাস বলা যায় না, বরং বলতে পারি আখি কিন্তু সব দিক থেকেই খুব সুন্দর। আই তোমাদের ছেলে ছোকরাদের নিয়ে বড় মুশকিল অস্ত। কাউকে একটু সুন্দর দেখতে পারলে তোমরা তার কোনো রকম দোষ ত্রুটি দেখো না। মেয়েটি অতি ধূর্ত। হ্যাঁ, মেয়েটি অতি ধূর্ত। নইলে 130 জন ক্যান্ডিডেটের মধ্যে ওই মেয়েটির থেকে তো আরো ভালো ক্যান্ডিডেট ছিল। বলো ছিল কিনা? ঠিক আছে, আখি ফিরুক, সামনাসামনি সব কথা হবে। পল্লববাবু আপনি না এখন এসব নিয়ে একদম ভাববেন, ঠিক আছে? আরে আরে খুঁজুন খুঁজুন, রিয়েলি দুর্লভ প্রতিবদ্ধ জগৎ তো আপনার বিচরণ। এই চাকরি বাকরির মতো তুচ্ছ বিষয় নিয়ে আপনার ভাববার সময় কোথায়? আচ্ছা কই দেখি আপনার সেই পুঁথিখানাগুলো একটু দেখে। এই শুনুন শুনুন, আমি শিলচরে যেতে পারবে না। ও চলে গেলে কি করবো আমি? কার কাছে থাকবো? কেন? তোমার আর কেউ নেই বাবু? না না, কেউ নেই। কে দেখবে আমায়? কে খেতে দেবে? বইপত্রগুলো সামলাবে কে? আরে ঘর গোছাবে কে? আমার রিসার্চ কোথায় যাবে? আরে আমি তো পাগল হয়ে যাচ্ছি। ছেলে মানুষ করবেন না পল্লববাবু। এ বাজারে ভালো মাইনের চাকরি ছেড়ে দেওয়া বোকামি। এই থামুন বোকামি। আমি যখন রাত থেকে পড়ি, যখন আমার পিঠ ভর্তি মশা, কে আমার গায়ে চাদরটা টেনে দেবে? কে আমায় এইসব কথা আমাদের বলে কি লাভ? এইসব না আপনি আখির সঙ্গে বুঝে নেন না। আর হ্যাঁ, মশা মারার জন্য আপনি স্ত্রীর কেরিয়ার এইভাবে নষ্ট করতে পারেন না। এই যে দেখুন, আপনি না আমাদের ব্যাপারে নাক গলাবেন না, বুঝেছেন? আমি বিশ্বাস করতে পারছি না, কিছুতেই বিশ্বাস করতে পারছি না। এই ছেলেটাকে না ওই আখি শিলচরে গিয়ে চাকরি করে একটা টাকাও পাঠাবে না, আর ভুলেও যেতে পারে। সেটা আমাদের বিবেচ্য নয় পিসিমা। উনি চাকরি চেয়েছেন, আমাদের তাকে ভালো লেগে গেছে, ব্যাস ব্যাপার ফুরিয়ে গেল। ব্যাস ব্যাপার ফুরিয়ে গেল। তুমি তো তাই বলবে, কেন তুমি তো সিলেক্ট করেছিলে কিনা? আমি বুঝতে পারছি না এই মেয়েটাকে শিলচরে নিয়ে যাওয়ার জন্য তুমি বড় বেশি উৎসাহিত কেন? কেন হচ্ছ বলো? কারণ আমার মনে হয়েছে ও কাজের মেয়ে, আর স্বভাবটা কিন্তু খুব চমৎকার। আর ওর মনের ভেতরে না কোথাও যেন একটা গোপন দুঃখ আছে। তাই আমার মনে হয়েছে ওকে আমাদের দেখা উচিত। তোমায় কে বলেছে দেখতে? তোমায় কে বলেছে? আমি নাই। আরে আপনার সময় কোথায় পিসিমা বলুন? চুপ করুন। আমাদের গোপন দুঃখের খবর কে দিল আপনাকে? কোনো দুঃখ নেই আমাদের। সুখে আছি আমরা, ভালো আছি। এই আপনারা যান, কোনো চাকরি লাগবে না, কোনো সাহায্য লাগবে না, যান তো। কিন্তু প্লেনের তো টিকিট কাটা হয়ে গেছে বললো। আমাদের টিকিট ক্যান্সেল করুন। আপনি এখন কিন্তু বাড়াবাড়ি করছেন পল্লববাবু। আপনি স্বামী বলে আপনি স্ত্রীর স্বাধীনতা এইভাবে হস্তক্ষেপ করতে পারেন না। দরকার পড়লে না পুলিশ দিয়ে মেয়েটাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবো পিসিমা। তুমি তাই করো, তাই করো অবশ্য। যান বলছি, এরপর না গেলে কিন্তু বস্তির লোক থেকে মেরে তাড়াবো। এই কুর্সি দেন না।
ওদিকে পয়সারাই রয়েছে। আরে, দাদা বাবু এত বই পড়ে? হ্যাঁ, ও দাদা বাবু, তুমি তুমি এত বই পড়ো? হ্যাঁ, ও দাদা বাবু, কি হয়েছে? বলছিলাম হারিকেনটা জ্বালাই দিয়ে যাবো। না লাগবে না। লাগবো না? আচ্ছা ঠিক আছে। এই বলছিলাম কি, ওই দিদিমণিরে কইয়া দেবে, কোনো অসুবিধা হলে আমাকে বলতে। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, তুমি এখন যাও। ও, আচ্ছা তাহলে আমি আসি। হ্যাঁ যাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাইলে আসি। আরে যাও না। আচ্ছা ঠিক আছে। কি? দুধ? তাই কি? তাই তো। তুমি দুধ খাবে? কি হলো? আরে খাও না, খাও। আমি ধরছি, খাও না। দুধটা তো তুমি গরম করে রাখতে বলেছিলে। ঠিক বাবা, একদম ভুলে গেছি। বুঝলে? বলতে সময় পড়ে গেছে। তুমি আমার সাথে কথা বলছো না কেন? হ্যাঁ, তুমি তো আবার আমার সাথে কথা বলতে না। এই আঁখি, এই শোনো না, তুমি আমাকে দুজন করে বেশ খানিকটা মারো, বুঝলে? মারতে মারতে খালি বলো আমায় কোথায় যাবে তুমি যাবে, বুঝেছো? তুমি আমার কোথাও যাবে না। শোনো, দুধটা জাল দাওনি কেন? হ্যাঁ, কেন তুমি দুধটা জাল দাওনি? এখন আমার মাথা ধরেছে, আমি মাথা ধরে আমার বড় দুধ লাগে, তুমি জানো না? যাও দুধটা জাল দিয়ে আনো। কি গো, জাল দিয়ে নিয়ে এসো। তুমি করে নাও। কোনো কথা রাখছো না, একটা বছরে তুমি একটা কথা শুনবে। যাও অন্তত দুধটা জাল দাও। চাকরি করে টাকা রোজগার করবো, এক গ্লাস গরম দুধ পাবো না কেন? ঠিক আছে, আজকের মতো ওই দুধটা করলে আমার ডিউটি শেষ তো। কোনো দুষ্টুমি করবে না তো? লেখাপড়া করতে দেবে তো? একটু একটু করো। ঠিক আছে। আমার সব ঠিকই তো আছে। বুড়িটা ভালো হয়, দেখিয়ে দেবে? কি বুড়িটা? হ্যাঁ, এই বুড়িটা না, এই বুড়োটা। ওই সিগারেটের দোকানের বুড়োটা বলে কিনা ধারে সিগারেট খেলে নাকি ক্যান্সার হয়। বোঝো কাণ্ড। এই এই তুমি সিগারেট এনেছো? আমার কোটার সিগারেট? পাবে পাবে, ওটা পাবে, বুঝছো? আচ্ছা, ওটা পাবে। সারা বেলা কি বৃষ্টি, বুঝলে? একবার করে থামছে, একবার করে হচ্ছে। এই আগস্টের বর্ষা তো, কাল থেকে দেখবে একবারে জানলা ফানলা সব বন্ধ করে রাখবো, বুঝলে? আর বইপত্রগুলো সব গুছিয়ে রাখবো। আর তোমার জামা কাপড় শুকিয়ে মেলে একেবারে ইস্ত্রি করে রাখবো। আর তুমি দুধটাও গুছিয়ে রাখবে। আর তুমি কেরা মাত্র দরজাটা খুলেই চুমু খাবো। তাহলে হবে তো? দুঃখ থাকবে না তো? কি গো? হ্যাঁ, সেই বলছিলাম কি জানো, ওই শকুন্তলা থেকে কাজটা না ছেড়ে দেবো, একটা অন্য কাজ করবো। কেন? ধুর, একদিক দিয়ে এটাই তো আরামের চাকরি, বলো? হ্যাঁ, আরামের চাকরি না চাই। এই দেখতে ঘাড় মাথা যন্ত্রণা করছে, মুখটা পর্যন্ত যন্ত্রণা করছে। একটু রেস্ট নিয়ে দেবো না কেন? শকুন্তলা থেকে তো বললেই পারে। রেস্ট নেওয়ার সময় আছে নাকি? এই পুজোয় 10খানা ঢাউস উপন্যাসের বায়না নিয়েছি, বুড়ি, জানো তো? হ্যাঁ। কাগজের সম্পাদনা দিন রাত তারা পুরো করছে। কি বলছো গো? 10খানা উপন্যাস? আর এর থেকে তো একটা গোটা মহাভারত লেখা সম্ভব। শুধু কি তাই নাকি, সঙ্গে ডজন দু চার চ্যানেলের ছোট গল্প আছে। বাহ, তা কতগুলো নামালে? আরে একটাও কমপ্লিট হয়নি, সব আধার খাচ্ছা করে যাচ্ছে। ও, তা মাইকেল মধুসূদনের মতো কি একসাথে অনেকগুলো ধরে তোমার শকুন্তলা দি? ধরে ধরে হাসপাস করে মরে। আরে বিজ্ঞানটা যদি একবার বয়সে যায় না, হ্যাঁ। তখন কোনো কথাই বোঝে না। হাপুস যেন দুর্বার থাকে। ওই ফাঁকটাতে রেস্ট নিয়ে নেবে, বুঝেছো? উঠতে দিলে তুমি তো ভাবছেন ভালোই ডিকটেশন দিচ্ছো, আর আমি যা মনে মনে আসে বাড়ি বাড়ি লিখে যাচ্ছি। হ্যাঁ, শকুন্তলা দেবীর হয়ে তুমি যা মনে আসে তাই লিখে যাচ্ছ। আমার তো বদনাম হয়ে যাবে।
কাগজের সম্পাদক কথা তো বোঝে না, দুটো সন্তান ভাড়া হলে কেউ অত বোঝে না, বুঝেছো? মানে যা খুশি তাই লিখছো, উনি কিছু বলেন না? বুঝতে পারলে তো বলবে। সেদিন আমারই লেখা আমাকে শোনাচ্ছে, কি বলে জানো? কি? কি দেখ ওখানে কিরকম গাছ অঞ্চল রাক্ষস পাখি তুলেছি, তুই নিজে যে লেখে দিই করতেই পারছি না, ওই না খাটিয়ে গেছে কিছুক্ষণ লিখবে আর খাপ সাবে। যা না আখি, যা না একটু চা কর, ও আখি যা না একটু রশিটা নিয়ে আয় না, আরে ও আখি যা না একটু টেলিফোনটা ধর না, যা না। মানেটা কি? ওসব কাজ তো তোমায় করতে হয় নাকি? কি আর করবে বলো, ঘরে কে আর আছে, কেউ তো নেই, নিজেও নড়তে পারে না। এই আজকে জানো দুপুরবেলা একটা শুনছি উপন্যাস কি বলে জানো, পাখি এখানে 300 রকমের খুনের পদ্ধতি আছে, লাখ শহীদের একটা খুঁজে রাখতো। আমি ততক্ষণে একটু গা মাথায় হাওয়া লাগিয়ে আসি। আরে এই তো থার্ড ক্লাস মহিলা, এই তোমায় দিয়ে মাল মেটেরিয়াল খোঁজাচ্ছে, তোমায় দিয়ে লেখাচ্ছে, আর নিজের নসিটানটা লেখিকা হিসেবে নাম কিনছে। হ্যাঁ, সঙ্গে ব্যাংক ব্যালেন্সটা বাড়াচ্ছে। এই খুশিকে ডাকো, ডাকো বলছি কি তোমার হলো, খুশিকে। ঝগড়া বাঁধাবে না? না না, আমি ওকে কিছুতেই বারান্দায় ভালো করে দেবো না, ব্যাস। আচ্ছা ঠিক আছে, পরে বলবে। মেটে কুটে ফিরলো লোক। আমার মা বোনেরা কি বিচ্ছু, দেখো কি বিচ্ছু, সেদিন আমি এত করে ডাকলাম, কেউ একটু সাড়া দিল না। না, ওর মা বোনেরা বেশ ভালো, বুঝলে? আমি ডাকলে তো ভালোই সাড়া দেয়। আচ্ছা। হ্যাঁ, এই তুমি যখন থাকো না, হ্যাঁ। তো মাঝে মাঝে এক একটা বোন এসে দরজার সামনে দিয়ে ঘুরে যায়, আর তাই? চোখে চোখ করতে শর্ট করে সরে পাওয়া। তাই না? এই ধরো দুপুরবেলা চারিদিক চুপচাপ, হ্যাঁ। পড়তে পড়তে ঘাড় ঘুরিয়ে কি দেখি জানো? কি দেখো? ওর ছোট বোন আয়েশা হ্যাঁ। বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। তোমার দিকে? হ্যাঁ, এই কালই তো সন্ধ্যেবেলা লোডশেডিং মতো বসে আছি অন্ধকারে, দেখছি ওর বড় বোন হামিদা একটা লণ্ঠন নিয়ে এসে দরজার সামনে দাঁড়ানো। বুঝতে পারছি যে লণ্ঠনটা আমাকে দিতে চায়, কিন্তু আমিও কিছু বলছি না আর ও কিছু বলছে না। শেষকালে কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে গেল বেচারি। মনে হচ্ছে ঘরটা এবার পাল্টাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ঘরটা এবার পাল্টাতে হবে, পড়াশোনা হচ্ছে না, খালি এইসবই হচ্ছে। কি হচ্ছে? ওই আয়েশা আর হামিদার সাথে লুকোচুরি খেলা হচ্ছে। এই আর না। আমি ঘরে ঢুকতেই তোমার যত পড়াশোনা। আর না না, তুমি যাই বলো, মেয়ে দুজন সত্যিই খুব সুন্দর, বুঝলি? খুব সুইট। শোনো, দুধটা গরম করো এবার। কোনো মেয়েকেই না তুমি খুশি করতে পারবে না, খুদ কথা। দাদা, আবার কে এলো? দাদা গো, দাদা। কে? ও খুশি। আইসান বললে ভাবি নাকি খুব ভাগ করেছে। হ্যাঁ, আমি ভয় পেয়ে সারা দেয়। কি হয়েছে ভাবি? দেখো তোমার এই বোনেরা, মানে আয়েশা আর হামিদা, দাদারে বিরক্ত পেয়েছে। দুটোরে আজ এমন ছাড় দেবো না, দিন রাত যদি এখানে ঘুরি করতে লাগে তো দাদা মন দিয়ে লেখাপড়ি করবে কি করি? হ্যাঁ? তুমি চিন্তা করো না দাদা, আমি আম্মিরে বলে দিচ্ছি এও যেন আর এই ঘরে না ফিরে। কি করি ভাবি, ওই সমর্থ বইগুলোর বিহাও তো দিতে পারে না গো। আর খুশি তোমার বোনের ব্যাপার নয়, ওই ভাল্লু। কালা শাড়ি? হ্যাঁ, মানে কালা সাহেবকে রাত্রিবেলা অন্য কোথাও রাখতে পারো, মানে তোমার ভাবি আর কি ভয়ে বারান্দায় বেরোতে পারে না। এই কথাটা তুমি আমারে বলতে পারলো না ভাবি? হ্যাঁ, ভালুকটারে আমি ওইখানে রাখতাম। ও ভাবি, আমি মনে করেছি দাদা রাত জেগে লেখাপড়ি করে, তা একটা বল ভরসা পাহারা তো দরকার, তাই ওইটা ওইখানে বেঁধে রাখি। বাবা তুই লেখাপড়ার পুজো করে ভালো পাহারা। মনে বুঝেছিলাম আর কি, কি করবো তোমাদের মতন লেখাপড়ি না আছে। মনে মনে ভেবেছি একটা জ্যান্ত প্রাণী পাশে জেগে থাকাটা ভালো, তোমাদের মতন লেখাপড়ি করি নাই তো। ঠিক আছে, তুমি রাগ করো না ভাবি, কালা সাহেব আমাদের সাথে আমাদের ঘরেই থাকবে। জানো ভাবি, আমার মনে হয় কালা সাহেবের শেষ সময় এসে পড়েছে গো। কেন, অসুখ বিসুখ করেছে নাকি? হ্যাঁ দাদা, হ্যাঁ, আজ আজ পাতিপুকুরের মোড়ে খেলা চলতেছিল, ব্রেক ডান্স নাচতে নাচতেই কালা সাহেব চক্কর খেয়ে মাটিতে লুটো হয়ে পড়লো। সেই দেখে মানুষে কি মজা পেয়েছে, তালি দিতেছে, তালি তালি। হ্যাঁ গো, কিন্তু আমি তো বুঝেছি আমার কালা সাহেবের খেল কত। তা হাসপাতালে দেখাওনি? হাসপাতাল বললে সিট নয়। মানুষের হাসপাতালে সিট থাকে না জানি, পশুর হাসপাতালেও। হ্যাঁ ভাবি, হাসপাতাল হইলেই সিট থাকে না গো, মানুষের কি আর পশুর কি। আমারে বললে এ তো একেবারে শেষ সময় নিয়ে এসো, 2-4 দিনও টিকবে না।
কাকা সাহেব আমার বাপ। ও আমার বাপ গো ভাবি, বাপ। সারাটা জীবন আমাদের ভাগ দিকে জুটুয়েছে ওই কাকা সাহেব। আর আজ তারই কিনা দেখি রাতটা যদি কোনো মতে কাটি যায় তো সকালবেলা আরেকবার চিকিৎসার চেষ্টা করবো। খুশি ভাই, বলছিলাম যে কালার সাথে রাখো তুমি আমাদের বারান্দায়। পারো না, তা হয় না গো, তা হয় না। আগে দরকার দাদার লেখাপড়ি, তা হয় না। জানো তো দাদা, আমাদের পাড়ায় বই কিতাবের পাট নাই তো, বস্তির এই একখান ঘরে লেখাপড়ির আলো জ্বলতেছে। তাই পাড়ার লোকেও চায়, ভাবি পাড়ার লোকে চায় এমন কিছু যেন ঘটি না যায় যাতে করে তোমরা অন্য কোথাও চলে যাও। আর আর পাড়ার লোকে আরো ঘাবড়ে গেছে কেন জানো? ওই বইখানে একখান অ্যাম্বাসাডর ঢুকতে দেখে ভেবেছি কি জানি তোমরা বুঝি অতি চেপে অন্য কোথাও চলে যাচ্ছ। অ্যাম্বাসাডার? হ্যাঁ, একখান মস্ত গাড়ি গো, কারা সব তোমারই খোঁজ করতেছে। তোমার খোঁজ করছিল? এই কারা গো? সাদা অ্যাম্বাসাডারে আমার খোঁজ করছিল? হ্যাঁ ও বোধহয় খুঁজে না পেয়ে চলে গেছে। না, হাবিব যে আমার বললে ও নিজে তোমাদের ঘর চিনিয়ে দিয়েছে। ও, হাবিবুর ঘরে ঢুকতেও দেখেছি, তুমিও তাদের সাথে কথা বলেছো। কারা বলো না? ও বিকেলে, তাই না? একজন বুড়ি মানুষ আর একজন যাও না করছি, তোমার কালা সাহেবের অসুখ তো, যাও। যাই দাদা যাই। ও ভাবি, ভাবি গো, আমাদের এই পাড়া থেকে তোমরা চলে যেও না। হ্যাঁ, এই মুখ্য বস্তি লেখাপড়ির বাতিটা যেন নিভে না যায়, এটাই দেখো ভাবি, যেন নিভে না যায়। কারা এসেছিল গো? হ্যাঁ, কারা এসেছিল? ও আমার এক বন্ধু, তার মা। তুমি চিনবে না। তার মা? কিভাবে কথা বলছো কেন? সে বন্ধুর নামটা তো বলো, কে? চিনবে না, ওই এখান দিয়ে যাচ্ছিল, তাই একটু হ্যালো করে গেল। না মানে আমার কাছেও না একজনের আসার কথা আছে। কার? না মানে একটা চাকরি খুঁজছি, বলে খুব শিগগিরই হবে, জানো তো, খুব আশা দিয়েছে। কি চাকরি? এমন একটা চাকরি যেটা মোটেই ক্লান্তিকর, বিরক্তিকর, একঘেয়ে না, জানো তো। ভদ্রলোক খুব আশা দিয়েছে আমার। কে ভদ্রলোক? চাকরিটা বলে বলবো না তো বলবো কেন? এই আঁখি, এখন সব পাগলামি করো না। দাঁড়াও, আগে আমি আমার কাজটা শেষ করি, তারপরে সব করবো। তোমার কাজ না? এই শোনো, তোমার কাছে তোমার খ্যাতি আছে, আনন্দ আছে, আমার কি আছে বলো তো? ভদ্রলোক ঠিকই বলেন, এরকম পরস্মৈপদী কাজে না নিজেকে খোয়ানোর কোনো মানে হয় না। উফ, চাকরিটার জন্য আমি হাঁপির পিস করে বসে আছি। হলে না দূরে কোথাও চলে যাবো, জানো তো। দূরে? হ্যাঁ, কলকাতা ছেড়ে অনেক দূরে। উফ, হাত ছেড়ে আমি বেঁচে যাবো। এ কি? আরে স্টোভটা ভাঙবে নাকি? এই ধুর। তুমি তো জ্বালাতেই পারলে না। এই এমন একটা স্টক কিছুতেই ধরছে না। এই আমি সব দুধ গরম করতে পারবো না, বুঝেছো? বলো। এই শোনো, আমার ঘরে না 500 বছরের পুরোনো একটা অমূল্য ঐশ্বর্য রয়েছে। সেই সব ছেড়ে দিয়ে আমি এখন দুধ গরম করছি। এই কেন গো? ঠান্ডা দুধ খেতে কি হয়েছে? পারবো না। এই, তুমি একদম চেঁচাবে না। নিজেকে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো নিজেকে? ওইসব চালাকিরা, পড়াশোনার চালাকি তুমি পলককে দেখাতে আসবে, আমাকে দেখাবে না। এমন একটা ভাব করছে যেন ওই স্টোভ জ্বালাতে বলে, দুধ গরম করতে বলে আমি বিরাট একটা অন্যায় করেছি। অথচ দেখো, ওনার জন্য লোকে গাধার কাটে কাটবে। বাবা, হ্যাঁ, এবার তো তুমি বলবে যে তুমি আমাকে খাওয়াচ্ছ, আমাকে পড়াচ্ছ, আমাকে পুষছো। আমি তো তোমার ঘরের দারোয়ান, তাই না? একটা কলে পড়া ইঁদুর তো, যে যখন তখন তুমি আমাকে ছেড়ে দিয়ে তুলতে এসে পাড়ি জমাতে পারো। তাই যদি করবে, সেদিনকে আমাকে হুটপাট করে বিয়ে করতে গেছিলে কেন? অন্যায় করেছিলাম। বোকামি করেছিলে। বোকামি? Yes, বোকামি। তুমি ভালো করেই জানতে আমি এমএ কমপ্লিট করেই তোমায় বিয়ে করতে যাবো না। আমি এমএ কমপ্লিট করবো, রিসার্চ করবো। সব জেনে শুনেও তুমি তুমি করতে গেলে কি জন্য? শোনো, গোয়ার তুমি করে যদি তোমার পাশে না দাঁড়াতাম না, তোমার দাদারা তার এই আদরের ভাইটাকে গায়ে সার্ভে অফিসে জমি মাপার কাজ করতে পারতো। এতদূর লেখাপড়া হতো? আরে হতো না। আমি বুঝতাম। আমি তোমায় বারবার বলেছিলাম যে আঁখি, যা করছো ভেবে চিন্তে করো। বলিনি? ডিনাই করতে পারো? তা না, তুমি মায়ের সঙ্গে ঝগড়া করে মায়ের গয়না চুরি করলে, করে আমায় ট্রেনে নিয়ে গেলে রেজিস্ট্রি অফিসে। যা করেছো না, নিজের বুদ্ধিতে করেছো বা বোকামিতে করেছো। আমি তার জন্য বিন্দুমাত্র দায়ী হয়ে গেছি। রাখবো না, আমি চলে যাব, আমি ফিরে যাবো মার কাছে। আমার মা গয়না চেয়েছে, গয়না দাও। কই, কি হলো, দেবে না? গয়না দাও। চুপ করে আছো কেন? আর দেবী বা কোত্থেকে? সব যে খেয়েছো, পড়েছো, ঘর ভাড়া দিয়েছো, বই কিনেছো। হ্যাঁ, এখন বলে কিনা আমি বরফুমি করছি, পাগলামি করছি। আমি তাকে ওকে জোর করে রেস্টি অফিসে নিয়ে গেছি। নিজে যে জোর করেছে সে কথা একবারও বলছে না। কলেজের রাস্তা দেখা হলে একই প্যান প্যালানি। আঁখি, আমার দাদার না আমার পিছনে খরচা পড়বে না, জানো তো।
আমি না সুইসাইড করবো। আরে একদিন তো ঘুমের ওষুধ খেয়ে কি কাণ্ড বাঁধিয়েছিল। আমি ভাবলাম ছেলেটা মরবে, তার চেয়ে আমার যা হয় হোক, লাগে লাগুক আমার মা বাবার প্রাণে ব্যথা। আমি বরঞ্চ ওকে নিয়ে ঘর করে থাকি। আমি খাটি, ও পড়ুক। এখন আমি পাগলামি করছি, বোকামি করছি, তাই করছি। যাও, আমি একটা পথ পাই তোমাকে কাটিয়ে ছাড়বো। দেখো ঠিক কাটিয়ে ছাড়বো, আর আমি ঠিক চলে যাবো। আমি জানি তুমি চলে যাবে, কোথায় যাবে তাও জানি, সব জানি আমি। কি জানো তুমি? তুমি তুমি একটা বিশ্বাস দাও। এ কি, কি করছো তুমি? আমার সিগারেট কিসের সিগারেট? আমি কোনো সিগারেট টিগারেট আনিনি। বললে যে এনেছো। না, আমি কোনো সিগারেট আনিনি। যাও, রোজই তো আনো। আর আনবো না। আচ্ছা ঠিক আছে, রুটি ফুটি কি আছে বার করো, আমার খিদে পেয়েছে। রুটি কি আমার আনার কথা ছিল না? যাব বাবা, সকালে বেরোবার সময় তো তাই বলে গেলে। না, আমি কিছু বলিনি। কখন সকালে খেয়েছি, দাও না। বললাম তো আমার কেউ যায়নি, আমাকে কিছু বলবে না। এনেছো, এনেছো। এই আমার ব্যাগ থাকবে না, তুমি একদম ব্যাগ থাকবে না। কেন, কি হয়েছে? না, আমি পছন্দ করি না। তুমি সিরিয়াসলি বলছো? হ্যাঁ, আমি সিরিয়াস বলছি। ব্যাগে অনেক দরকারি জিনিসপত্র থাকে, একদম যখন তখন ব্যাগ থাকবে না। তুমি যাও তো এখান থেকে। মুখে তোমার জিনিসপত্র। এই আমাকে না রাত জেগে পড়াশোনা করতে হবে, আমায় খেতে দাও। বলছি তো আমার কোনো দায় নেই। এই ওই তো কি করছো? আরে দাও না, আমার খিদে পেয়েছে তো। না, তুমি ব্যাগটা খাও। আমাকে একটু নিষ্কৃতি দেবে তুমি আমাকে? একটু নিষ্কৃতি দেবে? আমাকে দিতে হবে কেন? তার ব্যবস্থা তো নিজেই করেছো। শিলচরে তোমার চাকরি হয়েছে, কোথায় গেল? এই এই যে, এই যে। শিলচরের বনলতা সিং, অ্যাপয়েন্টমেন্ট লেটার। বনলতা সেন এসেছিলেন? সাদা অ্যাম্বাসাডার। তুমি আমায় না জানিয়ে পারফেক্টলি ইন্টারভিউ দিয়েছো, বলেছো ঘন্টা কয়েকের নোটিসে কলকাতা ছাড়বে। আমায় ছাড়বে না, পেলে তো নিষ্কৃতি। তাও এবার কি আছে, খেতে দিয়ে যাও, যাওয়ার আগে দিয়ে যাও। এই তো হর্ষবাবু এসে গেছে, তৈরি হয় না? ওকে না পল্লব বাবু, নিতে এলাম আপনাকে। আমাকে? হ্যাঁ, বিস্মার ইচ্ছা কাজটা আপনি নিন। আরে বুড়ি আপনার কথা শুনে না একদম পুরো মুষড়ে পড়েছে। আমি অবশ্য তার প্রস্তাবটা এখন অব্দি মেনে নিতে পারছি না, তবে হ্যাঁ শেষ পর্যন্ত তার ইচ্ছে তো থাকবে না। মানে আমাকে কি শিলচরে যেতে হবে? উনি মনে করেছেন এই চাকরিটা পেলে আপনি স্বনির্ভরতা পাবেন। তাছাড়া তাছাড়া তো লাইব্রেরি পাচ্ছি, ওই পিসিমার লাইব্রেরি। পাচ্ছেন একটি বিশাল লাইব্রেরি আর অফুরন্ত সময়। নগেন্দ্রপালা মাতৃমন্দিরের পরিবেশটা খুবই শান্ত ও নির্জন। যদি রাজি থাকেন তাহলে কাল সকাল 10টায় ফ্লাইট। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে ওই একই কন্ডিশন আছে, শিলচরে যাবেন আপনি, আখি নয়। রাজি রাজি, আমি রাজি। জানতাম তো রাজি আপনি হবেন। আচ্ছা আচ্ছা হর্ষবাবু, বলছি ওই 16শ শতাব্দীর মুদিখানা। 16শ শতাব্দীর সেই পুঁথিখানা আপনি পাচ্ছেন। আচ্ছা নমস্কার। হ্যাঁ চলি। হ্যাঁ হ্যাঁ।
শিলচরে চলে যাবো আমি? আখিকে ফেলে শিলচরে? সেলফিশ। আমি একটা সেলফিশ। আমি আমার কথা ছাড়া আর কারোর কথা ভাবি না। আখির জীবনটা আমি নষ্ট করেছি। হ্যাঁ, করেছি। আমি ওকে এক্সপার্ট করেছি। আখি, আখি, যখন তুমি বাড়িতে থাকো না, এই দুপুরবেলা রাস্তাঘাটে যখন একটা লোক থাকে না, যখন বৃষ্টি পড়ে, আমি ঘরে একা, শুধু বই আর আমি, চারদিক ফাঁকা, তখন মনে হয় হয়তো সারা জীবন আমি তোমায় এক্সপ্লয়েট করে যাবো। আখি, আমি তখন কেউ বুঝতে পারি যে পরকে নিঃশেষ করে বাঁচা ছাড়া তার আর কোনো উপায় নেই। তার চেয়ে কত ফাঁকা আর কেউ নেই। ইচ্ছে হচ্ছে ঘুমের বই খেয়ে ঘরের মধ্যে মরে পড়ে থাকে। ভীষণ মরতে ইচ্ছা করছে। কালকে কি বলে বিদায় দেবো আমি? তুমি তো হাসবে, ঘেন্না করবে আমায়। তার থেকে বলে মরেছি, তোমায় চিনতে হবে না, আমি মরবো। হ্যাঁ, খুশিদের মনে রাখ, তুমি কি আমার সাথে মরবো? ওই দেখো আমি আবার একটা প্রাণী মারব। আমার কাছে যেই আসছে সেই ডুবছে আর মরছে না, আর না, আমি মরবো। জানবো শেষ পর্যন্ত তুমি আমার সঙ্গে ছিলে। তুমি আমায় ছাড়নি, আমিও তোমায় ছাড়ব। আমি মরবো আমি মরবো। কি বললো বাবারে? সকালে চলে এসেছি? কাল সারা রাত ছটফট করেছি। ওদের কথা ভাবতে ভাবতে কোনো রকমে তো রাতটা পোহালি। হ্যাঁ রে, কালকে যে ভয়ঙ্কর খেলাটা খেলেছি, ভর ধরতে পারিনি তো, বাড়াবাড়ি কিছু হয়নি তো। শকুন্তলাদি, হ্যাঁ, এতদিন ধরে তোমার সাথে রহস্যের জাল নিয়ে এসেছি, নিজের মতো লিখেছি, কিন্তু ধরা কি অত সোজা? হ্যাঁ রে, তুই কিছু বাড়াবাড়ি করিসনি তো? আমি আবার কি বাড়াবাড়ি করবো? জানো দিদি, কালকে সারা রাত ও কেঁদেছে, মুখে খালি একটাই কথা, হ্যাঁ, কি মরে বলেছে? যাবো, তাও আমি আখিকে ছেড়ে শিলচর যাবো না। তাহলে কি দেখলি? তুই বড় না গবেষণা বড় ওর কাছে? বল কোনটা বড়? আমি গো আমি। আর তাহলে আর কোনো ভয় নেই তো? না। এবারে মন দিয়ে লেখাপড়াটা করবি তো? একদম। ওরে শোন, তোর বর যদি ওই আমার ওই 500 বছরের পুরনো পুঁজিটা পায়, তাহলে কি তোর বর আমাকে কোনো দরকার করবে? তাই তো আমি দুভাবে টেস্ট করেছি। একবার তোকে চাকরি দিয়ে শিলচরে পাঠাতে চেয়েছি, আর একবার তোকে শিলচরে। দেখলো কোনোটাতেই ও তোকে ছাড়তে পারলো না, কিছুতেই ছাড়তে পারলো না তোকে। এই শোন, অনেক লেখা বাকি রয়েছে, আর একদম সময় নষ্ট নেই। চল তাড়াতাড়ি লিখতে হবে। চল চল চল। এই বলছি, তোর বর কোথায় রে? সেটা এখন সুইসাইড করেছে ঘুমের বই খেয়ে। হ্যাঁ? হ্যাঁ, এখন অবশ্য টেবিলের ওখানে এমন করে নাক ডাকছে যেন হ্যাঁ। সত্যি সত্যি সুইসাইড করেছে। আচ্ছা। দাঁড়াও ডাকছে। হ্যাঁ হ্যাঁ, ডাক ডাক ডাক। এই যে শোনো স্যার, তোমার যে একটু বাতিক আছে না, সেটা আমি আগেই জানতে পেরেছিলাম। আর দিদির কথা মতো ঘুমের ওষুধের জায়গায় চিনির ডেলা পুরে রেখেছিলাম, তুমি কি জানো স্যার? আরে ওঠো না, আরে ওঠো। এই যে ও গবেষক মশাই, আরে ও গবেষক মশাই, এই এত বেলা পর্যন্ত গবেষক মশাইরা ঘুমোয় নাকি? ওঠো। আরে ওঠো তো, ডাক ডাক। কি হলো? আরে ওঠো, ওঠো বলছি। আরে শকুন্তলা দেবী আজ নতুন উপন্যাস হবে, ওঠো।
কাছে তোমার একটা প্যান্ট আর পাঞ্জাবি আছে, সময় করে নিয়ে এসো কিন্তু। আরে এসো তো এদিকে, এসো এসো। ইনি কে বলেন তো? আপনি ইনি হচ্ছেন শিলচরের বনলতা সেন। আপনি অনুলতা সেন? আচ্ছা তুমি কি গো, তোমার একবারও মনে হলো না এটা ওনার ছদ্মনাম? অন্যান্য লেখক লেখিকাদের যেমন হয়, যেমন বনফুল, ঠিক তেমন। আরে ইনি তো আমার শকুন্তলা দি। এই ছেলেটা ভেলভেলেটা শিলচরে যাবি, একটা ডানা পয়সা দেবো, মিঠাই কিনে খাবি। শোনো, কেউ কোথাও যাবে না, দুটোতে যেমন মেয়ের বেঁধে এখানে রয়েছ ঠিক তেমনি থাকবে। এই তোকে যে কালকে আমি ওই ইটালিয়ান পিৎজা আর ইংলিশ কেকটা খেতে দিয়েছিলাম, বাবা, দিয়েছিস ওকে? সব ব্যাগের মধ্যে তুলে রেখেছি। উফ, ভুলে গেছি গো, একদম ব্যাগে তুলে রেখেছি। আরে তুই ছেলেটাকে এত কষ্ট দিস কেন রে? কেন বেচারিকে এত কষ্ট দিস? গো, মুখটা বেচারি একেবারে শুকিয়ে গেছে। এই, এরকম দিস না, দে খেতে দিস। কেন দেবো? ও আমাকে ছেড়ে একা শিলচর কেন যেতে চাইছে? থাকুক না ঠিক। আরে বেচারা মুখটা একদম শুকিয়ে গেছে। বলছি তুমি কেমন ছেলে রে? আমাকে কি একটু বসতে বলছো না? বাবা, আপনি তো একটা গোটা উপন্যাস লিখে নেবেন আমাদের ঘরে এসে। এ তো মিষ্টি থ্রিলার। হ্যাঁ, তোমার ওই পুঁথিটা মোস্ট মিস্টেরিয়াস। আমরা আমরা অপেক্ষা করে বসে আছি তোমার ওই ঐতিহাসিক সিদ্ধান্ত শোনার জন্য। বসুন বসুন। Thanks, আমার একটুও সময় নেই, অনেকগুলো লেখা বাকি রয়েছে, একটুও সময় নেই। হ্যাঁ, চল 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 আগে চল চল। আর ওই সাত সকালেই সম্পাদক মশাই এসে হাজির। হ্যাঁ, মহালয়ার আগে পুজোর সংখ্যায় লেখাগুলো বার করতে হবে, এছাড়া চোখে তো একদম ঘুম নেই। যে সংখ্যা রাখে সম্পাদকরা লেখকদের পারফরমেন্স খায় একটা ভালো লেখা পাওয়ার জন্য। কাল রাতেও আমাকে কিন্তু খুব খাটতে হয়েছে। মনে রাখবেন, যা পড়েছি এই লেখিকার আদেশে আর ওই অন্য লেখিকার মুখ চেয়ে। আশা করছি এবার একটা ভালো লেখাই পাবো, কি তাই তো সুগন্ধা দেবী? হ্যাঁ হ্যাঁ, পাবে 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 পাবে, হ্যাঁ পাবে। এই আর দেরি করিস না, চল চল, আমি গাড়ি নিয়ে এসেছি, তুই তাড়াতাড়ি আয়, একদম দেরি। ওই বললো চলি, ঠিকঠাক থেকো বাবা। আবার আসবেন। চল চল চল। ওরে আখি, দেরি করিস না। তোমরা যাও, আমি আসছি। হ্যাঁ, যাও। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি চল 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 চল। নাও, এটা খাও। শোনো, আমি আসছি, ঠিক আছে? তুমি খাওয়া দাওয়া করে। আরে খুশি ভাই, ও খুশি ভাই, আরে কোথায় যাচ্ছ? এসো এদিকে, এসো এসো এদিকে। কোথায় যাচ্ছ? কালা সাহেবকে নিয়ে হাসপাতালে যাচ্ছি গো ভাবি। হ্যাঁ, আজ পাড়ার বাচ্চাদের নিয়ে দল বেঁধেছি। ওই সিট নাই বললে আজ আর ফিরবো না। হাসপাতালে একেবারে ব্রেক ডান্স লাগিয়ে দিব। হ্যাঁ, কাল রাতে তোমার ঘর থেকে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। হ্যাঁ গো, আমিও না শুনেছি, জানো তো? আমি তো ভাবলাম কালা সাহেবের কিছু হলো। আমিও তাই ভেবেছি। আসলে হয়েছে কি ভাবি, কাল কাল আমি বহিনের উপরে খুব হাত চালিয়েছে। হ্যাঁ, ওই আমি সে বলেছি দাদা আর তুমি দুজনে মিলে পাড়া ছেড়ে চলে যাচ্ছ। তাই আমি ভেবেছি যে ওই বইনা দিন রাত এখানে বিরক্ত করে দাদাকে, ওই বিরক্ত চোটে দাদা ঘর থেকে চলে যাচ্ছে, খুব পেছনে দিয়েছে। হ্যাঁ, কিন্তু কিন্তু বইনা বইনা এখানে আসে কেন জানো? হ্যাঁ কেন? দাদা, ওরা আসে তোমার ওই বই কিতাব গুনতি। হ্যাঁ গো, একজন মানুষ কত বই কিতাব পড়তে পারে তাই নিয়ে ওদের মধ্যে বাজে ধরাধরি হয়েছিল। দরজার ফাঁক দেখলি পরে গুনে ছুটে চলে যায়। আমরা সবাই মুক্কু, সকলেই মুক্কু গো। তাই তোমারে দেখি, হা কইরে দেখি, আর কিছু না। আমারে কসম খেয়ে বলো, আমাদের সিরিজ যাবা না তো? হ্যাঁ, যাবো যাবো। ভাবি, আমাদের সিরিজ যাবো না তো? না খুশি, একদম তুমি চিন্তা করো না। তোমাদের ছেড়ে আমরা এখান থেকে যাচ্ছি না আর যাবো না। তোমরা এখান থেকে খুব নিশ্চিন্ত থাকো, বুঝেছো? আমরা কোনোদিন যাবো না। শোনো, আমি যখন বাড়িতে থাকবো না, তোমার দুই বোনকে বলো ওই আয়শা হামিদা যেন দেখাশোনা করে। আর ওই যে হাবিব ভাইকে বলো। হাবিব ভাই এই তো এসে গেছে। এই তো এসে গেছে।
ভাই ভাই শোনো, আমি না থাকলে তুমি কিন্তু দাদা ভাইকে একটু দেখাশোনা করবে, আচ্ছা কেমন? ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। খুরশিদ ভাই চলো ওই বাইরে তো কালা সাহেব দাঁড়িয়েছে ওকে তো আমার সঙ্গে নিয়ে যেতে হবে। চলো, চলো। আমি আসি। চলো, যাও, চলো। আমি আসি ভাবি। বাইরে চল, ভ্যান চল, ছাড়াই আছে। চল, 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 চল। আমার কালা সাহেবকে নিয়ে যেতে হবে। আসছে। ওই শুরু হয়ে গেল। ঢুকতে বেরোতে যখনই আসবে সাদেকে ভুলি কম্পিউটার, উফ, মিছিল করে দল ভেজে সব চলে আসবে। যাকে বাদ দাও। শোনো, খাওয়া দাওয়া করে ট্রেনে লেখাপড়া করবে, কেমন? আমি আসি তাহলে। আসলাম। আঁকি